বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে উলটপালট করে দিচ্ছে এবং এর জন্যই বোধহয় তার আশা এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ে গোটা পৃথিবী তার অসহায়ত্ব চরমভাবে প্রকাশ করেছে। সবাইকে হয়তো শেষ পর্যন্ত কোভিড-19 সর্বশান্ত করতে পারবে না, কিন্তু অনেক পরিবারকে গোটা পৃথিবীর একেবারেই সর্বশান্ত করে দিয়ে গেছে। কোভিড-19 কেবল মানুষকে তার স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। কবে এর থেকে পরিত্রাণ মিলবে এখন পর্যন্ত কেউ জানেন না, তবে একটা মোটামুটি ধারণা, যদি যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর নাগরিকদের এই কোভিডের সঙ্গে লড়াই করতে হবে। ভ্যাকসিন আবিষ্কৃত হবে এবং তারপরে গোটা পৃথিবীতে কোভিড-19 আক্রান্ত একজনও যখন খুঁজে পাওয়া যাবে না, তখন বলতে পারা যাবে যে কোভিড-19কে মানবজাতি পরাস্ত করতে পেরেছে। আজকে আমরা কথা বলবো, যথারীতি কথা বলবো কোভিড-19 বা করোনা ভাইরাস এবং তার প্রভাব, প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার একেবারেই সরাসরি মুখোমুখি আছেন, ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের প্রথিতযশা ব্যথা বিশেষজ্ঞ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক, এবং আমাদের সঙ্গে ঢাকার মালিবাগের বাসা থেকে যুক্ত হচ্ছেন স্নিগ্ধা ফারহানা সুরভি। স্নিগ্ধা ফারহানা সুরভির বাবা সোহেল রানা, বয়স মাত্র 45 এবং ব্যবসা করতেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সুরভি এবং তার পরিবার যাচ্ছে এবং কি পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হয়েছে সেটি আমরা স্নিগ্ধার কাছ থেকে শুনবো। আমি একটু প্রথমে প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক এবং স্নিগ্ধা ফারহানা সুরভি, আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে স্বাগত। এবং স্নিগ্ধা, আমি জানি যে মানসিক পরিস্থিতির মধ্যে আপনি, তাতে হয়তো কথা বলতে অনেক কষ্ট হবে, আমাদেরকে হয়তো প্রশ্ন করাটা অনেক সময় অনেক কিছু সমীচীন হবে না, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা আপনার সঙ্গে কথা বলছি এবং আপনিও যে রাজি হয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি আশা করব যে এই আবেগের মধ্যে, আবেগঘন পরিস্থিতির মধ্যেও আপনি আপনার কথাগুলো বলবার চেষ্টা করবেন। আমি প্রফেসর জুনায়েদ শফিক আপনার কাছ থেকে একটু শুনতে চাইব, একজন চিকিৎসক হিসেবে এবং ঢাকার একেবারে গুরুত্বপূর্ণ একটি হসপিটালের কর্ণধার হিসেবে করোনা পরিস্থিতিকে কিরকম দেখছেন আপনি বাংলাদেশে এই মুহূর্তে, এবং সেই সঙ্গে বিশ্ব পরিস্থিতি যদি খানিকটা আলোচনা করতে চান, সূচনায় খুব বেশি দীর্ঘ করবেন না, কারণ রোজার মাসে আমরা এমনিতেই সময়টা আমাদের অনেক কমে এসছে। তারপর একটু সূচনা বক্তব্য শুনতে চাই। দেখেন, করোনা ভাইরাসটা যেভাবে এখন হচ্ছে, এটা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ, মানে সোজা বাংলায় যেটাকে বলা হয় ছোঁয়াচে রোগ। যেভাবে টিবি হতে পারে, আমাদের মিজেলস মানে হাম হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, এই রোগগুলি হওয়ার, এবং ফ্লু কিন্তু ইনফ্লুয়েঞ্জা যেটা, এটাও কিন্তু একটাই আপনার ছোঁয়াচে রোগ। কিন্তু করোনা ভাইরাসের বেলায় যেটা মুশকিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড করলে 5 থেকে 7 জন করোনা ভাইরাসের রোগী মারা যাচ্ছে। এটা যেই ভয়ঙ্কর আকার ধারণ করছে, এবং আরেকটা যেটা আকার ধারণ করছে সেটা হচ্ছে যে রোগীগুলি ক্লাস্টারে মারা যাচ্ছে, মানে একসাথে মারা যাচ্ছে। আমি যদি একটু সাধারণভাবে একটা হিসাব দিই আমি বাংলাদেশে, আপনি তাহলে বুঝবেন জিনিসটা। আমাদের বাংলাদেশে প্রত্যেকদিন 2560 জন মানুষ মারা যায়, প্লাস মাইনাস কিছু হবে। তাতে বছরে 9,32,400 মারা যায় নানা কারণে মারা যায়। মানে এগুলো কি শুধু রোগ ব্যাধি কি বিবেচনায় নিচ্ছেন না, মানে এই হিসেবের মধ্যে, নাকি অ্যাক্সিডেন্টে বা অন্য কারণে মারা যাচ্ছে তারাও অন্তর্ভুক্তের মধ্যে? কিছু অ্যাক্সিডেন্টও আছে। ওকে, এর মধ্যে রোগ ব্যাধির মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্যান্সার, 13%। আর নাম্বার 2 and 3 হচ্ছে সিওপিডি অথবা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে শ্বাসযন্ত্রের অসুবিধা। 3 নম্বর হলো হার্টের ডিজিজ, 4 নম্বর হলো স্ট্রোক, এই জিনিসগুলি। এবং এর মধ্যে টিউবারকুলোসিসও 3% মারা যায়, কিন্তু আমাদের এখানে ডায়াবেটিসও 3% মারা যায়, এবং রোড অ্যাক্সিডেন্টও মারা যাচ্ছে। পয়েন্টটা হচ্ছে যে আমরা ডেইলি 15 থেকে 20 জন মানুষ কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা যেত। এই 25 তারিখ লকডাউন হওয়ার পর থেকে কিন্তু এর পরিমাণ একদম কমে গেছে, কোনোদিন মারা যাচ্ছে আর কোনোদিন মারাও যাচ্ছে না। কিন্তু করোনা ভাইরাসে ডেইলি 5 জন, 7 জন, 3 জন, আজকে মনে হয় 3 জন মারা গেছেন, ওনারা মারা গেছেন এখানে জিনিসটা। কিন্তু এই রোগটা ছোঁয়াচে হওয়াতেই মুশকিল হয়ে গেছে। ছোঁয়াচে বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ধরেন
শুধু জানেন ফ্লু মানে মানে হাত সাথে হাত লাগালেই হবে না, এটা আপনার নাকের মাধ্যমে ঢুকতে পারে, মুখের মাধ্যমে ঢুকতে পারে, চোখের মাধ্যমে ঢুকতে পারে। আর এই ভাইরাসটা টিকে থাকে অনেকক্ষণ মাটিতে, অনেকক্ষণ আপনার শুকনো জায়গায়, কাঠের জায়গায়, লোহার আপনার যদি হ্যান্ডেল থাকে সেখানে হতে পারে, কাপড় চোপড়ে থাকতে পারে। ভয়টা হচ্ছে আসলে এখানে নর্মাল ইনফ্লুয়েঞ্জার বেলায় অথবা টিউবারকুলোসিসের বেলায় শ্বাসের মাধ্যমে হয়তো বা যেতে, ড্রপলেটসের মাধ্যমে হয়তো যেতে পারে, কিন্তু এখানে ড্রপলেটস ছাড়াও হয়তো একটা টেবিলে থাকতে পারে, একটা কাপড়ে থাকতে পারে, আপনি যে দরজার হ্যান্ডেল খুলছেন ওখানে থাকতে পারে, বেসিনে যে আপনি যে কল খুলছেন লোহার কল ওখানে থাকতে পারে। এবং রিসেন্টলি ফ্রান্স থেকে বলছে, এর কতটুকু অথেন্টিক আমরা জানি না, যে পানিতেও তারা পেয়েছে। সুতরাং এইটা ছোঁয়াচে এবং বিভিন্ন মাধ্যমে, মোড অফ ট্রান্সমিশন বিভিন্ন মাধ্যমে হওয়াতেই এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবং আপনি একটু বাংলাদেশের পরিস্থিতিটা কি মনে হয় আপনার কাছে? জাস্ট 1-2 লাইনে বলেন, আমি পরে আপনার কাছে আসবো স্নিগ্ধার কাছ থেকে শুনে। বাংলাদেশের এখন পর্যন্ত যতটুকু ডেটা সরকার থেকে পাওয়া গেছে, যেটা দিচ্ছে তাতে কোনো অবস্থায় আমরা খারাপ অবস্থায় এখনো যাইনি। কারণ আমাদের কিন্তু এখন বেসিক্যালি 45 থেকে 50 দিন, আপনি যদি হিসাব করেন সারা পৃথিবীকে এটা গ্রাফ হিসেবে দেখা যাচ্ছে, প্রথম যেদিন কেসটা ধরা হয় তার থেকে 45 থেকে 50 দিনের মধ্যে ধীরে ধীরে পিক হয়ে যাওয়ার কথা। আজকে আমাদের 51-52 দিন চলছে, মার্চের 8 তারিখ আমাদের প্রথম হয়েছিল। সেই হিসাবে কিন্তু আমাদের মৃত্যু হার মাত্র কিন্তু অনেক কম। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের মনে মারা গেছে, একটা মিনিট, বাংলাদেশে আজকে পর্যন্ত 6,462 জন ইনফেক্টেড হয়েছে এবং 155 জন মারা গেছে, 155। সেই হিসাবে কিন্তু আমেরিকার সাথে যদি তুলনা করি অথবা অন্য দেশের সাথে তুলনা করি, আসলেই আমাদের মৃত্যু হার অনেক কম। জি, আসবো আবার আপনার কাছে। আমি পরে বলবো আপনাকে, মানে কিসের জন্য হচ্ছে, কি বিভিন্ন ডেটা আছে, এগুলি তো এই বছরের ডেটা দিয়ে আসলে কিন্তু সব কম্পাইল করলে হবে না। সামনের বছরে যখন আমাদের রিয়েল ডেটাগুলি আসবে, সব কম্পাইল করে দেবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে করোনা ভাইরাস আমাদের কতটা ক্ষতি করেছে এবং কি কারণে করেছে এবং কিভাবে আমরা এটার থেকে বেঁচে থাকতে পারবো। জি, শুনবো আপনার কাছ থেকে পরে। স্নিগ্ধা, শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? আমার আসলে তেমন কোনো প্রশ্ন আপনার কাছে অর্থে নেই, আমি একটু আপনার অভিজ্ঞতাটাই শুনতে চাই। আপনারা ক ভাই বোন স্নিগ্ধা? আমরা 4 ভাই বোন, আমি বড় আর আমার ছোট আন্টি। আপনি সবার বড় এবং আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছেন, আমি যতদূর জানি ফার্মেসিতে পড়ছেন। কোন ইয়ারে পড়ছেন আপনি? আমি 4th ইয়ার। 4th ইয়ারে পড়ছেন। তো একটু আপনি আমাদেরকে বলবেন যে আপনার বাবা কবে আক্রান্ত হলেন বা ধরা পড়লেন, কিভাবে, সোর্সটা কি, তারপরে এই চিকিৎসার কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেন, একটু যদি আপনি আমাদেরকে নিজের থেকে বলেন, আমরা একটু শুনতে চাই। জি, আসলে আমার বাবা তো একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট ছিল। তো ওনার 2014 সাল থেকে এই প্রবলেমটা, আর ওনার হার্টের প্রবলেম দেখা যায় 2016 সালে। তার আগে কি প্রবলেম ছিল? মানে ক্রনিক কিডনি ডিজিজ, ওনার কিডনি ফেল প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার বাবার 2016 সালে তাকে হার্টে পেসমেকার বসানো হয়। সে অবশ্য সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিল, মাউন্ট এলিজাবেথে। তো 2016 সালে যখন বাংলাদেশে একেবারে চলে আসে, তারপর ওনার চেন্নাই অ্যাপোলোতে ওনার ট্রিটমেন্টটা হয় আপনার হার্টে পেসমেকার বসানো। তার আগে ওনাকে একবার পেসমেকার বসানো হয়, সেটা হলো ইউনিভার্সাল মেডিকেল কলেজে, বর্তমানে আগে যেটা আয়েশা মেমোরিয়াল হসপিটাল ছিল সেখানে। তো সেইখান থেকে যখন একবার পেসমেকার বসানো হয়, তারপর তার ওই পেসমেকারটা ভালো মতো কাজ করতো না, যার ফলে তাকে আবার ইন্ডিয়ার চেন্নাই নেওয়া হয় এবং সেখানে তাকে আবার 3 চেম্বার পেসমেকার বসানো হয়। তো সে একটা রেগুলার প্রসেসের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর দিয়ে হঠাৎ করে যেটা ওনার ক্রিয়েটিনিনটা অনেক বেড়ে যায়। লাস্ট 6 মাস আগে উনি একই কারণে হসপিটালে ছিল, যে কারণটা ওনার এখন ছিল শ্বাসকষ্ট। তো ওনার যখন শরীরে পানি চলে আসতো, পুরো বডি আপনার ফ্লুইডে ভরে যেত, তখন আপনার পানিগুলো বের হতো না। তো উনি যেহেতু রেগুলার ইয়েতে ছিল, ইউনিভার্সাল মেডিকেল ট্রিটমেন্ট, মানে ওই হসপিটালের ট্রিটমেন্টে ছিল, তো সেই হিসাবে তো ওনাকে রেগুলারই হসপিটালাইজ করতে হতো। প্রায় 3 থেকে 4 বার ওনাকে হসপিটাল নিতেই হয়েছে, অ্যাডমিট করতে হয়েছে, কারণ ওনার হলো বডিতে পানি চলে আসতো আর সেই পানিটা ইনজেকশনের মাধ্যমে বের করতে হতো, আদারওয়াইজ ওনার শ্বাসকষ্ট হতো। তো সেই প্রবলেমটা গত 6 মাস আগেও হয়, তখনও আমার বাবা হসপিটালাইজ ছিল এবং যখন বডি থেকে পানিগুলো বের করে দেওয়া হয়, তখনই ডক্টর বলছিল যে ওনার তো আসলে ডায়ালাইসিসটা নর্মাল সিস্টেমের ডায়ালাইসিস না, ওনার হলো স্লেট ডায়ালাইসিস লাগবে, যেটা হলো সিসিইউ সাপোর্টে করতে হবে, কারণ যেহেতু ওনার হার্টে পেসমেকার বসানো। তো সেই ক্ষেত্রে সেই
ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি সেই ডায়ালাইসিসটা সবগুলা হসপিটালে হয় না, মেইনলি সরকারি হসপিটাল গুলোতে হয় না, আর যেসব প্রাইভেট হসপিটাল গুলোতে হয় তাও লিমিটেড কিছু হসপিটাল, যার মধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হলো একটা হসপিটাল। তো সেই হিসাবে আব্বুকে হলো লাস্ট 13ই এপ্রিল এই বছর আর কি ওনাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজে আমরা নিয়ে যাই, কারণ ওনার তার 2 দিন আগে যখন আমরা ক্রিয়েটিনিন চেক করে দেখি যে ওনার ক্রিয়েটিনিন 15.7 হয়ে যায়, যেটা খুবই হাই। তো এরপর হলো ওনাকে ওই হসপিটালে নেওয়ার পর ওনারা 2 ঘন্টার জন্য অ্যাডমিট রেখেছিল। রাখার পরে তারা বলল যে আমার বাবার নাকি কোভিড সাসপেক্ট করছে, কারণ তার নিউমোনিয়া দেখা দিয়েছে। তো সেই জায়গা থেকে তারা বললো যে তারা হসপিটালে রাখবে না। আর যেহেতু আমার বাবা সিকেডি পেশেন্ট, তার এই প্রবলেম গুলো আগেও হয়েছে, এখনো হচ্ছে, তারপরও তারা যে না ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। ঢাকা মেডিকেল কাল 4:30টার দিকে নেওয়ার পরে ওখানে অবজারভেশন থেকে জানায় যে ওনার তো যেহেতু কোভিড সাসপেক্ট করা হচ্ছে, আর উনি যে অনেক সিভিয়ার একটা পেশেন্ট উনি, তো সেই ক্ষেত্রে আমাদের তো কোভিড টেস্ট আগামীকাল সকাল 8টায় হবে, তো এই ক্ষেত্রে আপনারা কুয়েত মৈত্রী নিয়ে যান। তো আমার বাবাকে কি কুয়েত মৈত্রীতে পাঠানো হয় ঢাকা মেডিকেল থেকে। তো যখন সেটা কি টেস্ট ছাড়া পাঠানো হলো? হ্যাঁ হ্যাঁ, টেস্ট ছাড়া পাঠানো হয়। তো ঢাকা মেডিকেল যখন যাই, সেখানেও আশপাশে কোভিড পেশেন্ট, কোভিড লাশ এরকম মেবি ছিল, তো পিছনেও সাসপেক্টেড ছিল। তো জানি না কিভাবে কি আসলো। তো যখন আবার অ্যাম্বুলেন্স উঠি, এবং আমার বাবার অ্যাম্বুলেন্সে হলো অক্সিজেন সাপোর্টটা দরকার ছিল, 1 মিনিটের জন্য অক্সিজেন ছাড়া সে থাকতে পারছিল না, তো তাকে আমরা অ্যাম্বুলেন্স থেকে নামাই না। তো যতগুলো হসপিটাল সব আর কি আমি দেখি। তারপর যখন সেই ঢাকা মেডিকেল থেকে কুয়েত মৈত্রীতে গেলাম, ওরা ভিতরে ঢুকতে দিল না, এবং ওরা রিসেপশনিস্টের সাথে কথা বলার জন্য একটা ব্যবস্থা করে দিল। তো ওখানে কথা বলার পর তারা বলতেছে যে দেখেন, এখানে শুধু কোভিড পেশেন্টদেরকে নেওয়া হচ্ছে, আর কাউকে না, তো পজিটিভ পেশেন্টদের নেওয়া হবে না, এরকম বললো। তারপরে তারা বললো যে আপনারা তাহলে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যান, কুয়েত মৈত্রী থেকে বললো। তো সেখান থেকে আমার বাবাকে আবার কুর্মিটোলা নিয়ে যাই, এবং কুর্মিটোলা নেওয়ার পর তারা বলতেছে যে দেখেন, যেহেতু উনি সিকেডি পেশেন্ট, ওনার মধ্যে এই প্রবলেম গুলা ডেভেলপ করবে, এটা খুবই সিম্পল, এবং এটা সব ডাক্তাররাই জানে। কিন্তু যেহেতু এখন সাসপেক্টেড কেস, এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা যদি অ্যাডমিট করেন, তাহলে ওনার কোভিড পজিটিভ হবার চান্সই সবচেয়ে বেশি। তো এটা ভেবে আমরা ভাবলাম যে যেহেতু আমার বাবা সিকেডি পেশেন্ট এবং তার এই জিনিসগুলো হবে, তো আমরা তাহলে অন্য হসপিটালই দেখবো। তো সেটাই করলাম। তারপরে যখন তারা করলো, এবং কুর্মিটোলা হসপিটালে হয়েছিল কি যে অ্যাম্বুলেন্সটা আমরা বিকালবেলা নেই, তো 7:30 8টার দিকে ওদের শেষ হয়ে যায়, ওই অক্সিজেন সিলিন্ডারটা শেষ হয়ে যায়। যার কারণে কুর্মিটোলা হসপিটাল অথরিটিকে আমরা বললাম যে একটা অক্সিজেনের ব্যবস্থা করে দেন, উনি তো আরেকটা অ্যাম্বুলেন্স আসতে তো টাইম লাগবে, তো এই সময়টুকু একটু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন। তো তারা ওই অন্যান্য অ্যাম্বুলেন্স বা কোথা থেকে সেই জিনিসটা ম্যানেজ করে দেওয়ার কারণে তো আমার বাবা অক্সিজেন নিচ্ছিল। আর এটা জরুরি বিভাগের বাইরে, তো তো অনেক পেশেন্ট, কিছু কিছু পেশেন্ট ছিল যারা স্ট্রেচারে শুয়ে ছিল, হাঁচি কাশি দিচ্ছিল, এবং ছোট একটা বাচ্চাও ছিল স্ট্রেচারে বসা, সেও কোভিড পজিটিভ ছিল। তো ওদের যে একটা মানে হসপিটালে ভর্তি করার যে প্রসেস, মানে খুবই টাইম নেয়, তো মানে লেন্দি একটা প্রসেস ছিল। তো সেই ক্ষেত্রে তাদেরকেও ঢুকাতে অনেক টাইম লাগছে। আর আমার বাবাকে একটু দূরে আমরা নিয়ে রাখি, যে তাকে যেন এই জিনিসটা স্পর্শ করতে না পারে। তো তাকে আমরা অ্যাম্বুলেন্স থেকে বের করে একটু বাইরের দিকে তাকে বসাই, জরুরি বিভাগ থেকে একটু দূরে। তো সেখানেও প্রায় 30-40 মিনিটের মতো একটা অ্যাম্বুলেন্স আসতে টাইম লাগে। তো সেই সময়টুকু সে অক্সিজেন নিচ্ছিল, এবং ওই হসপিটালে আমরা ছিলাম। তারপর আর কি ওখান থেকে আমরা আরেকটা হসপিটালে যাই, মগবাজার রাসমনো জেনারেল মেডিকেল। সেখানে একজন লোক ছিল, তার মাধ্যমে জানতে পারি নিবে, বাট আমার আব্বুর সব রিপোর্ট দেখার পর তারা বলতেছে যে না, তাদের এই সিস্টেম বা এই ট্রিটমেন্টটা নাই, সাপোর্টিভ ডায়ালাইসিসটা নাই, তো তাকে তারা নিবে না। তারপর ওখান থেকে আমাদের বললো আনোয়ার খান মডার্ন কলেজটাতে, মেডিকেল কলেজ ধানমন্ডি যেটা, সেখানে যেতে, কারণ সেখানে হলো আব্বুর সিসিউ সাপোর্টিভ ডায়ালাইসিসটা হয়। এবং ওই দিনই 13 তারিখে নাকি ডিক্লারেশন দেওয়া হয় যে ওই হসপিটালটাকে আইসোলেশন করার জন্য, আইসোলেটেড করতে। তো সেই ক্ষেত্রে তারা করলো, ওই হসপিটাল সাজেস্ট করলো, আমরাও নিয়ে গেলাম। যাওয়ার পর তারা বললো যে আসলে ঘোষণাটা তো আজকেই দিয়েছে, তো আমাদের আইসোলেশন এখনো রেডি হয়নি, সেই ক্ষেত্রে পেশেন্টকে তারা নিবে না। এবং সেখান থেকে তারা গ্রিন লাইফ মেডিকেল হসপিটালে ফোন দেওয়ার পর তারাও সেম কথাই বলে যে সিসিও সাপোর্টিভ ডায়ালাইসিস আছে, কিন্তু যেহেতু সাসপেক্টেড কেস, সেহেতু আমার বাবাকে নিবে না। তারপর ওখান থেকে আরেকটা হসপিটাল নিউ লাইফ, সেখানে তারা বলে যে এখানে যান। তো নিউ লাইফ মেডিকেল কলেজে নেওয়ার পরে সেখানে আমার বাবা এক রাত আইসিইউতে ছিল। তো তাদের আইসিইউ সিস্টেমটা কেমন যেন একটু ওয়ার্ড টাইপের ছিল, বা ওরকম মানে ক্লিনিক টাইপের একটা হসপিটাল সেটা।
তো সেখানে যাওয়ার পরে মানে তারা বলতেছে আমার বাবার নাকি লাইফ সাপোর্ট লাগতে পারে, এরকম কথা বললো। তো তখন আমরা ধানমন্ডি গণস্বাস্থ্য একটা হসপিটালে কথা বলতে যাই, আমি আব্বু ওখানে আইসিইউতেই ভর্তি। তো গণস্বাস্থ্য মেডিকেলে যাওয়ার পরে ওখানে যে রিসেপশনিস্ট, সে আব্বু ক্রিয়েটিনিন লেভেল তখন অলরেডি 17.29 হয়ে যায়, এবং সে তখন বলতেছে কি যে আপনার বাবার তো ইমিডিয়েট ইমার্জেন্সি ডায়ালাইসিস দরকার। তো আমি তখন তাকে বললাম যে আমার বাবার তো সিসিইউ সাপোর্টে ডায়ালাইসিসটা দরকার, স্লেট ডায়ালাইসিস। তো সে বলতেছে আমাদের এখানে সব আছে, আপনারা পেশেন্ট নিয়ে আসেন, আর পেশেন্ট ছাড়া ওনারা রিপোর্ট দেখবে না। আমি সবগুলো রিপোর্ট নিয়ে গিয়েছিলাম। তারা পরে বললো যে তারা দেখবে না, এবং না দেখার কারণে আমি 3 বার সেই হসপিটালটা থেকে কনফার্ম হই, কারণ যেহেতু প্রায় আমি 11টা হসপিটালের মতো ঘুরলাম, আমার বাবাকে কোথাও নিচ্ছে না, আমি বারবার কনফার্মেশন চাচ্ছি যে আমি একজন ডক্টরের সাথে কথা বলবো। তো সে বলতেছে যে না, মানে পেশেন্ট ছাড়া তারা ডক্টর দেখবে না, এরকম। তো আমাকে ভিতরে যাইতে দিল না। না দেওয়ার কারণে আমি আবার আসলাম, 3 বার তার থেকে আমি কনফার্মেশন নিলাম যে হ্যাঁ আব্বুকে হসপিটালে নিবে, তাদের আইসিইউ সিসিইউ সব ডায়ালাইসিস নাকি আছে। তো যাওয়ার পরে আমি আমার বাবাকে ডিআরইউ মেবি ডিআরকে ওই হসপিটাল থেকে ছাড়ানো হয়, নিউ লাইফ হসপিটাল। তারা তো বলতেছে যে আমার আব্বু কন্ডিশন ভালো না, তো আপনারা পেশেন্টটাকে নিয়েন না, ট্রিটমেন্ট পাচ্ছে না, ওনার তো একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। এন্ড অলরেডি আমরা জানি যে গণস্বাস্থ্য মেডিকেলে যেহেতু ডায়ালাইসিসটা হয়, তাহলে সেখানেই তাকে আমরা শিফট করি। তো আমরা ওই হসপিটাল থেকে মেবি ডিআরইউ দেয়, সেটা দিয়ে আমাদেরকে ছাড়া হয়। ওই হসপিটাল থেকে আমরা যাই, যাওয়ার পর যখন গণস্বাস্থ্যে নিয়ে গেলাম, তখন ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডক্টর বলতেছে যে ওনার তো হার্ট কাজ করতেছে 35%, এবং এটা ওনার ফার্স্ট থেকেই 35% পেসমেকারটা কাজ করতো, 35 থেকে 38%। তো তারা যখন এই কথা বললো, তারপরে আমি বললাম যে দেখেন এখন তো আমার পক্ষে কিছু করার নাই, আমি তো রিসেপশনিস্ট আমাকে বারবার কনফার্ম করেছে। তখন বলতেছে আসলে ওনারা তো কিছু বোঝে না। তা আমি বললাম যে আমি একজন ডক্টরের সাথে কথা বলতে চাইছি, সে আমাকে কোনো ডক্টরের সাথে কথা বলতে দিল না। আমি রিপোর্ট গুলা নিয়ে আসছি যে একটু দেখাবো, দেখার পরে আমি এই রোগীটাকে শিফট করতাম, এখন করলো না। এখন আমি কি করবো বলেন, আমার পেশেন্টটা তো খুব সিরিয়াস কন্ডিশনে আছে। তো কোনো হসপিটালে আসলে অ্যাডমিট ছাড়া তারা অক্সিজেন দিচ্ছিল না, বাট ইমার্জেন্সিতে যেহেতু এরকম একটা কেস হয়ে গেছে, তখন তারা আমার আব্বুকে অক্সিজেন সাপোর্ট দিচ্ছিল, এবং তারাই একটা রেফারেন্স দিয়ে দেয় যে ঢাকা মেডিকেল কলেজ এবং যে কোনো মেডিকেল কলেজ যে নাকি আব্বুর এই ট্রিটমেন্টটা হবে। তো তারা যখন আবার ঢাকা মেডিকেল দেয়, তখন তাদেরকে বললাম যে ঢাকা মেডিকেল তো আমাদের নিল না। তখন তাদের রেফারেন্সটা দেখানোর কারণ তারা বললো যে এখন নিবে, আপনারা যান। আর ইবনে সিনা মেডিকেল কলেজেও এই জিনিসটা হয়, আপনারা একটু দেখেন। এবং এর মধ্যে কোন হসপিটালে আর আপনার বাবার এই কোভিড-19 এর টেস্টের কোনো উদ্যোগ বা ছিল না? না, আপনারা নিজেরাও নেননি? আমরা নিজেরা তখনও নিয়েছি তার একদিন পরে। আচ্ছা আচ্ছা। তারপরে যখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা কোথায় যাব, তখন তারা বললো ইবনে সিনাতে একটু দেখতে পারেন। তো যেহেতু ধানমন্ডিতেই ছিল, ইবনে সিনাতেও অ্যাম্বুলেন্স সাথেই ছিল, তো অ্যাম্বুলেন্স আমার বাবাকে অক্সিজেন দিতেই হচ্ছিল। তারপরে হলো ইবনে সিনা যাওয়ার পরে তারাও বললো যে না, তাদেরও আইসোলেশন নাই, তারাও নিবে না। তো আলটিমেটলি আবার ঢাকা মেডিকেলে ফেরত আসলাম পরদিন, মানে 13 তারিখ তো আমার বাবাকে একটা রাত হসপিটালে রাখলাম, 14 তারিখ বিকালে আমার বাবাকে আবার ঢাকা মেডিকেল নিয়ে আসলাম। তো আনার পর তারা ওই যে রেফারেন্স যে কাগজটা ছিল সেটা দেখে তারা অ্যাডমিট নিয়ে নেয়, এবং সেখানেও তারা সিসিইউতে নিবে না, তারা হলো মেডিসিন বিভাগে আমার বাবাকে অ্যাডমিট করে, এবং বলল যে সিসিইউতে থাকলে শুধু হার্টের ট্রিটমেন্ট হবে, কিডনির জন্য কোনো ডক্টর নাকি আসবে না। বাট মেডিসিন বিভাগে দেওয়ার পরে বললো যে এখানে 2 জন ডক্টরই ভিজিট করবে। তো আমরা বললাম যেটা ভালো হয় সেটাতেই দিয়ে দেন। তো তারা মেডিসিনই তখন রাখলো। রাখার পরে পরদিন সকালে যখন আসলো 2 জন ডক্টর দেখতে, তখন একজন বললো যে ওনার তো মানে ডায়ালাইসিসটা ইমার্জেন্সি দরকার, আর যেহেতু ওনার এরকম প্রবলেম গুলো হবে এটাই স্বাভাবিক, বাট যেহেতু কোভিড সাসপেক্টেড তারপরে ওনার ডায়ালাইসিসটা ম্যান্ডেটরি। তো তারা আইসোলেশনের থেকে বেশি ফোর্স করলো ডায়ালাইসিসের জন্য। তো যখন ওই হসপিটালেও তখন ওরা বললো যে ডায়ালাইসিসের জন্য সবকিছু প্রিপেয়ার করেন। তারপর যখন তারা ডায়ালাইসিসের জন্য রেডি করলো, তখন বললো যে তারা নাকি নর্মাল ডায়ালাইসিসটাই দিবে, স্লেট যেটা সেটাই হলো 4 ঘন্টা ডিউরেশনে হয়, সেটা হয়তো আমার বাবার জন্য 6 ঘন্টা লাগতে পারে। আর যেহেতু আমার বাবার ফিস্টুলা করা ছিল না, এটাই তার ফার্স্ট টাইম ডায়ালাইসিস, তো ইমার্জেন্সি ডায়ালাইসিস দিবে যেটা কিনা গলায় ক্যাথেটার করে এরকম। তো তারাও বলতেছিল যেটার মধ্যে রিস্ক আসছে, এবং উনার যেহেতু পেসমেকার বসানো, সেই ক্ষেত্রে উনার মানে অ্যানেস্থেসিয়া করতে গেলেই হয়তো রোগীর কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই মানে রিস্কই আমাদেরকে আর কি সাইন করতে হবে। তখন আমরা ভাবলাম যেহেতু প্রাইভেটের সিসিইউ সাপোর্টটা আছে, এবং ঢাকা মেডিকেলের ডক্টর আর কি বললো যে দেখেন আমাদের এখানে তো আইসিইউ সাপোর্ট আছে, কিন্তু আইসিইউটা হলো শুধু নাকি লাইফ সাপোর্ট পেশেন্টদের জন্য নাকি সেই ডায়ালাইসিসটা হয়, আর হলো ওই ইউনিটটা প্রায় সময় বন্ধই থাকে, মানে অতটাও খোলা না, এবং ওই আইসিইউতে শুধু একটাই সিট থাকে। তারপর আমরা তখন ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার বাবাকে আমি প্রাইভেটে ট্রিটমেন্ট দিতে পারবো, তাহলে আমার কোভিড টেস্টটাই করানো দরকার।
তখন আমরাই তাদেরকে বললাম যে তাহলে আপনারা একটা কোভিড টেস্ট করান, কারণ আমরা তো কোনো প্রাইভেটে শিফট করতে পারছি না ওনাকে। তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে কোভিড টেস্ট দিয়ে দিচ্ছি। তো তারপর দিন সকালে মানে 16 তারিখ আমার বাবার কোভিড, 16 তারিখ দুপুরবেলা 1টা দিকে তার কোভিড টেস্টটা করানো হয়, এবং কোভিড টেস্ট করানোর পরে তাকে ওয়ার্ডেই আইসোলেটেড করা হয়। আর ওয়ার্ডেও পাশেও একটা পেশেন্ট ছিল সাসপেক্টেড। তো ঢাকা মেডিকেল মোটামুটি পুরাটাই ফাঁকা, এখন তেমন কোনো পেশেন্ট নাই। তো ওয়ার্ডেই আমার বাবাকে আইসোলেট করে রাখা হয় ওই একটা রাত। এবং সেই 16 তারিখ রাতের বেলাতেই মানে যেদিন দুপুরবেলা টেস্ট হলো সেদিন রাত 11:30টার দিকে তারা জানাচ্ছে আমার বাবা নাকি কোভিড পজিটিভ, তারা কুর্মিটোলা পাঠাই দিবে। তো কুর্মিটোলা পাঠানোর জন্য তারা প্রিপারেশন নিচ্ছে, এবং ওখান থেকে নাকি লোক আসার কথা, যদিও সকাল পর্যন্ত কেউ আসে নাই। তারপরে হলো হসপিটাল অথরিটি তারা অ্যাম্বুলেন্স সবকিছু ম্যানেজ করে আমার বাবাকে পাঠিয়ে দেয়। আব্বু আর আম্মু দুজন ছিল, তো আব্বু আর আম্মুকে পাঠিয়ে দেয়। দেওয়ার পরে হলো কুর্মিটোলায় আপনার আম্মুকে কি কুর্মিটোলায় অ্যালাউ করে। কেন অ্যালাউ করলো? ওখানে তেমন কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না, কিন্তু ওরা অ্যাটেন্ডেন্টকেও অ্যালাউ করছে মানে কোনো কারণ ছাড়াই। তাই? কিন্তু সেটা তো করার কথা কি না? আমরা এটা একটু পরের জন্য ডক্টর জোনাদের কাছে শুনবো। এটা আইইডিসিআর থেকে করার কথা না। আইইডিসিআর থেকে যখন কল করে তখন তারা শুনে জাস্ট অবাক যে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করার কথা না, আপনি কিভাবে হসপিটালে গেলেন? তো যাই হোক কুর্মিটোলায় তো মানে যেতে পারলাম। যাওয়ার পর কি হলো, আমার বাবার যে ঢাকা মেডিকেলে যেসব মেডিসিন গুলা চলছিল সেই মেডিসিন গুলা কুর্মিটোলায় চলছিল না। তো আমার বাবা যখন কুর্মিটোলায় মানে 17 তারিখ ভর্তি হয় সকালে, 17 তারিখ থেকে শুরু করে কোনো মেডিসিনই সে পাচ্ছিল না। শুধু একদিন কোভিড এর জন্য যে মেডিসিন গুলা পায়, নাপা, ফেক্সো, এই টাইপের মেডিসিন গুলা একদিন পেয়েছিল। আর ওখানে ডক্টর তো শুধু রাউন্ডে আসে 2 বার, আর এছাড়া ডক্টরকে দেখাও যায় না কোনোভাবেই না। আর নার্স বা স্টাফ কেউ কাছেই আসে না। তো যদি কোনো প্রবলেমের জন্য বলা হয় যে আমাদের এটা লাগবে বা অক্সিজেন দরকার, তারা আসলে ওভাবে কোনো গুরুত্বই দেয় না, যে আসতেছি যাচ্ছি এরকম একটা অবস্থা। তারপরে যখন ওই দিন রাতে মানে 17 তারিখ সকালে আমার বাবা ভর্তি হয়েছে, আর 17 তারিখ রাতের বেলা ডক্টর রাউন্ডে আসে। রাউন্ডে আসার পর বলে যে উনার তো এই ইয়েগুলা, এই মেডিসিন গুলা তো উনার চলবে, এগুলা স্টপ করা যাবে না। আর এইগুলা তারা অর্ডার করে দিচ্ছে, এরকম কিছু একটা বলেছিল যে অর্ডার করে দিচ্ছে। তো ওইগুলো হলো তাদের ট্রিটমেন্ট ফাইলে উঠতে হবে। তো ঢাকা মেডিকেলের প্রেসক্রিপশন দেখে তো তারা মেডিসিন দিবে না। তো যেই ডাক্তারের ট্রিটমেন্ট ফাইলে তোলার কথা, উনার নামটা আমি আসলে বলবো কিনা বুঝতেছি না, তো উনার আর কি তোলার কথা, তো উনি দুজনের মধ্যে একটা মিসম্যানেজমেন্ট হয়ে যায় যে মেডিসিন গুলো তোলা হয় না লিস্টে। তো আমার আম্মুকে সে রাত আম্মু 1টার সময় ডক্টরকে ফোন দেয় যে এই মেডিসিন গুলো তো তুলতে হবে। সে নেটওয়ার্ক প্রবলেমের কারণে জিনিসগুলো বুঝতেছিল না। এগুলো কি অন্যান্য রোগের মেডিসিন? হ্যাঁ হ্যাঁ, হার্ট এবং কিডনি। জি বলুন আপনি। তো ওনাদের যেহেতু ট্রিটমেন্ট ফাইলে ওঠে নাই, তো আম্মু যখন আবার 1টার সময় ফোন দিল, তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে সে বুঝতেছিল না। না বুঝার কারণে তো আম্মু ভাবছে আর তো হয়তো ফোন দিবে না, রাত 1টা যেহেতু বাজে হয়তো আজকে মেডিসিন গুলো তো আর পাবে না, তাহলে সকালে যোগাযোগ করবে। আর রাত্রে 2:30টার সময় সেই ডক্টর ফোন করে। তো রাতে 2:30টার সময় আমার ফোন সাইলেন্ট ছিল দেখে আম্মু বুঝতে পারে নাই। আম্মু 4টার সময় দেখে, আর 4টার সময় ডক্টরকে ফোন দেয় না। তো সকাল 7:30 পৌনে 8টার দিকে ডক্টরকে ফোন দেওয়ার পর ডক্টর একটু ক্ষেপে যায়। উনি একটু রাগ করেই কথা বলে যে আমি আপনাকে কালকে রাতে 4 বারের মতো কল দিয়েছি, আপনি একবারও ধরেন নাই, আপনি আমার সাথে যোগাযোগ করেন নাই। এখন আপনি ডিউটি ডক্টরকে গিয়ে বলেন যে ডিউটি ডক্টর সে মেডিসিন গুলা দিবে। তো ওখানকার যে ডিউটি ডক্টরের নাম সেটাই পর্যন্ত জানা যাচ্ছিল না কোনোভাবে। তো আমার এখান থেকে সবকিছু মানে মোটামুটি আমার ফ্রেন্ডদের মাধ্যমে অনেক ডক্টরের সাথে কন্ট্যাক্ট করা হয়, ওই হসপিটালে অথরিটির সাথে কথা বলা হয়। তো তারা এই প্রত্যেকটা ডক্টরই আমার আব্বুর কেসগুলো জানতো। তো যখন তাদেরকে ডিউটি ডক্টর কে এটা জানতে চাওয়া হয়, তারা কোনো নাম বলে না, কিচ্ছু না। তো সকালে 11টা-12টার দিকে আর কি ভিজিটে তারা আসে। করলে যখন আসে তখন তারা বলতেছে যে হ্যাঁ এই মেডিসিন গুলা উনি পাবে, এই মেডিসিন গুলা পাবে, এখনো মানে ট্রিটমেন্ট ফাইলে উঠলে উনি পাবে। তো বলতেছে মেডিসিন গুলা, তখন তারা বলতেছে মেডিসিন গুলা বাহির থেকে আনাই দিতে হবে, যেটা কিনা আমাদেরকে কিনে দিতে হবে। তো যেহেতু আমি আমার বাবার সাথে ছিলাম ঢাকা মেডিকেল পর্যন্ত, তো আমি তো হোম কোয়ারেন্টাইন হয়ে যাই বাসায়, এবং আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে মেডিসিন গুলা পাঠাই। একজন সিএনজি ড্রাইভারের মাধ্যমে আর কি জিনিসগুলা পাঠানো হয়। ওই দিন সকালেই 18 তারিখ সকালেই আম্মু আর কি পিপি, তারপর হলো মাস্ক, গ্লাভস এবং কিছু হিটার আর ফ্লাস্ক, এই জিনিসগুলা আমার এক মামার মাধ্যমে হসপিটাল থেকে নেয়। তো মামা তো আর হসপিটালের ভিতরে ঢুকতে পারবে না, সেই ক্ষেত্রে সে হলো বাইরে ছিল। আমার আম্মু আবার ওই দিন হসপিটালে একটা ঝামেলা হয়, অনেক পেশেন্ট মারা যাচ্ছিল কিন্তু কোনো ডক্টর নার্স কেউ আসতেছিল না। ওগুলো নিয়ে যখন ঝামেলা হয় তখন একটা মোটামুটি মানে মারামারি পর্যায়ে চলে যায়।
এবং সেই সাথে আম্মু আর কি নামে নিচে, যার কারণে আম্মু মেডিসিন পিপি গুলা নিতে পারে। তো মেডিসিনের কথা তো তখনও বলে নাই তারা, যার কারণে আমার মামা তো চলে আসছে। আর যখন সেই মেডিসিন গুলা ম্যানেজ করা হয়, কথা বলা হয়, তারা দুপুরবেলা যখন জানালো, তখন দুপুরবেলা ম্যানেজ করতে করতে মেডিসিন গুলা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো সিএনজি ড্রাইভার যখন আসে, সে যখন মেডিসিন গুলা পৌঁছাবে আম্মুর কাছে, তখন উপর থেকে আম্মুকে নামতে দিচ্ছে না। ওরা বলতেছে এক ফ্লোর থেকে বা এক ইউনিট থেকে আরেক ইউনিটে যেতে পারবে না। তো আম্মু বললো যে আমার তো মেডিসিন গুলো আনতে হবে, আমি তাহলে কিভাবে আনবো? তো বলতেছে যে আসছে তাকে বলেন যে ইমার্জেন্সি গেট দিয়ে লিফটে করে এসে ওয়ার্ডে এখানে এসে মেডিসিন গুলা দিয়ে যেতে। তো তখন আম্মু বলতেছে যে এটা কিভাবে সম্ভব, একজন সিএনজি ড্রাইভার কিভাবে এই কাজটা করবে? আর তারও তো জীবনের রিস্ক আছে, এই হসপিটালে তো সে ঢুকতে পারবে না, আমি তো গেট থেকে জাস্ট নিয়ে আসবো জিনিসগুলা মাধ্যমে, গার্ডের মাধ্যমে, আমাকে ওই পর্যন্ত দিয়ে গেলেই হয়। তো ওরা কোনোভাবেই নামতে দেয় না, যার কারণে ওই মেডিসিন গুলো আমরা পাই না। এবং সেই সিএনজি ওয়ালা চলে যায়, আরেকজন সিএনজি ওয়ালার মাধ্যমে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে তাকে বলা হয় যে ঠিক আছে আপনি তাহলে আরেকটা সিএনজি ওয়ালার কাছে পাঠিয়ে দেন, দেখি কোনোভাবে নিতে পারি নাকি। তো সেই সিএনজি ওয়ালাও আরেকজনের কাছে দিয়ে, ওখানে একটা ফার্মেসি আছে নাজিয়া ফার্মেসি, ওই ফার্মেসিতে একজন লোকের কাছে মেডিসিন গুলো রেখে যায়। তো পরদিন ওই লোকটা বলছে যে সে পরদিন সকাল 8টায় মেডিসিন গুলা দিবে। অলরেডি রাত হয়ে গেছে, তখন রাত 8টার মতো বাজে। তখন ওরা বলতেছে পরদিন সকাল 8টার সময় 18 তারিখে আমরা মেডিসিনের চেষ্টা করলাম, 18 তারিখ সারাদিন গেল, কোনো মেডিসিন পাচ্ছিল না। আর ওই হসপিটালের যে মেডিসিন গুলা, তো আমার বাবার জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুই ছিল না, শুধুই ওনার শ্বাসকষ্ট ছিল। আর তো 18 তারিখেও যখন তারা আর কি হসপিটাল থেকে তারা বলে যে ডায়ালাইসিস দিবে, ডায়ালাইসিসের জন্য আমার বাবাকে রেডি করতেছে, তারা অ্যাকচুয়ালি জানতো না যে আমার বাবার ইমার্জেন্সি ডায়ালাইসিসটা দরকার। তারা ভাবছে যে আমার বাবার হয়তো ফিস্টুলা করা আছে, তারা ডায়ালাইসিসের জন্য ফোর্স করছে। তাকে যখন জানানো হয় যে আমার বাবার তো ফিস্টুলা করা নেই, কোনো স্ক্যানেল করা নাই, তো ওনাকে ইমার্জেন্সি দিতে হবে। আর অলরেডি আমরা অনেকগুলো হসপিটালে খোঁজ করতেছিলাম যে কোন কোন হসপিটালে মানে কোভিড পেশেন্টদেরকে নিবে। একটু ছোট করে আনতে হবে, মানে ছোট করে আনতে হবে, আমার হাতে খুব বেশি সময়ও নেই। আবার প্রফেসর জোনায়েদ শফিকও কথা বলবেন একটু। আচ্ছা ঠিক আছে। তো পরে আলটিমেটলি তখন যখন তারা ডায়ালাইসিসের জন্য করলো, আমরা একটা বন্ড সাইন, মানে তারা একটা সাইন নেয়, সেই সাইনটাতে বলে যে মানে আমরা ডায়ালাইসিস দিতে চাচ্ছি না, এরকম। তো আমরা অনেকগুলো হসপিটাল খোঁজ করি, তো আলটিমেটলি লাভ হয় না, এবং আমার বাবাকে আইসিইউতেই তখন তারা ডায়ালাইসিস দিবে, এরকম একটা প্রিপারেশন। তো পরদিন 19 তারিখও এই সেম কারণে আমরা মেডিসিন গুলা নিতে পারলাম না। ওই পরে একজন ইন্টার্ন ডক্টর মেডিসিন গুলা আনায় দেয়। আনায় দেওয়ার পরে তখন তারা বলে কি যে এই মেডিসিন গুলো তো আমাদের হসপিটালেই ছিল, আমরা তো ওনাকে দিতে পারবো না, কারণ আমাদের তো ট্রিটমেন্ট ফাইলে এগুলা ওঠে নাই। তো আমাদের ফাইলে উঠলে আমরা তাকে ইনজেকশন বা এগুলো দিব, তো ওনাকে আমরা এই মেডিসিন গুলা দিব না। তো আমার মা আমার বাবাকে ওরাল মেডিসিন গুলা খাওয়ায়, বাট ইনজেকশন যেগুলো দরকার ছিল বডি থেকে পানি বের করতে বা আদার্স কিছু ইনজেকশন, সেই ইনজেকশন গুলো দেওয়ার মতো কোনো নার্স বা কেউ আসে নাই। তো সেদিনই আমার বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, 19 তারিখ। তো আমার বাবাকে তখন আমরা বলি যে আমরা আইসিইউ সাপোর্টই আমরা ডায়ালাইসিস দিতে রাজি হচ্ছি, কারণ আর তো কোনো অপশন নাই। তো আমরা রাজি হই, কিন্তু তাদের অথরিটি থেকে বা কেউ কোনো আগায় আসে না যে ঠিক আছে আপনাদেরকে এই ফর্মালিটিস গুলা করতে হবে বা কিছু হচ্ছিল না। তারপরে আমার বাবার হলো বিকাল 5:30 থেকে মানে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। তো যখন নার্সদের কাছে যাওয়া হয় প্রায় 1-1.5 ঘন্টা তারা কোনো অক্সিজেন দিচ্ছিল না, বলতেছে আসতেছি দিচ্ছি আসতেছি, এরকম তো আসছে না। তো আমার আম্মু তাদের পিছনেই দৌড়াচ্ছে যে একটু দেন। তো এরকম ম্যানেজ করার পরে আমার বাবার অলরেডি হার্টে ব্যথা শুরু হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছিল। তো তারপরে 1 ঘন্টা পর অক্সিজেন পাওয়ার পর সেই অক্সিজেনটাও আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আবার শেষ হয়ে যায়। তো আবার তাদের পিছনে দৌড়াতে হচ্ছে, আর এর মধ্যে আইসিইউ তারা ম্যানেজ করতেছে না, দিচ্ছে না। তো অলরেডি সময় টিভির একজন রিপোর্টার যায়, গিয়ে ডিরেক্টরের সাথে কথা বলে, এবং সেখানে সে আমাকে ফোন দিয়ে জানায় যে আপনাদের তো গতকালকে একটা সাইন করা ছিল যে আপনারা ডায়ালাইসিস দিবেন না, তো এখন আপনারা নিতে চাচ্ছেন, সেই জিনিসটা তো আপনাদেরকে উইথড্র করতে হবে, আরেকটা সাইন দিতে হবে। তখন আমি তাকে বললাম যে এই জিনিসগুলো তো আমরা জানি না, আমাদেরকে তো জানাতে হবে যে সাইন দিতে হবে বা কিছু। তো তখন সে যখন বলতেছে আচ্ছা আপনি ডিউটি ডক্টরকে ফোন দেন, উনাকে বলেন একটু ডিরেক্টরের সাথে কথা বলতে। তো ডিউটি ডক্টর যে ছিল তাকে যখন আম্মু রিচ করে অনেক কষ্টে, তখন বলতেছে যে আমার তো এখন সময় নাই, আমার হাতে কাজ আছে, আমার কাজগুলো শেষ করে আমি ডিরেক্টরকে ফোন দিব। তো একজন ডক্টর কিভাবে এইভাবে কথা বলে জানি না। তো যাই হোক, তারপরে হলো ওনারাই সবকিছু ম্যানেজ করার পরে আইসিইউ রেডি করে দেওয়ার পরে আইসিইউতে বাবাকে দেওয়া হয় রাত 11:30। তো এরকম টাইমই অ্যাপ্রক্সিমেট, আইসিইউ এর ভিতর কোনো ডক্টর ছিল না। তো তারপরে হলো করলো আমার বাবাকে ওখানে নিল, শুধু অক্সিজেন দিচ্ছিল আর হলো মনিটরিং যে মানে পালস ওয়েট যেগুলো এগুলো মনিটর হচ্ছিল।
কোনো মেডিসিন দেওয়া হয়নি বা আইসিইউতে আদার কোনো সাপোর্ট যেগুলো ছিল সেগুলো কিচ্ছু দেওয়া হয়নি। জি। সারা রাত ডক্টরও যায়নি, কোনো ডক্টর, একটা ডক্টরও যায়নি, দিনেও না রাতেও না। তো ওই রাতেই আমার বাবার 3:30টার দিকে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন উনি মানে কি করতেছে, 3:30টার সময় ডক্টরের কাছে যায়, গিয়ে দেখে যে কোনো ডক্টর নাই, কোনো নার্স নাই, স্টাফ নাই, কেউ নাই। তারপর তারা বলতেছে যে আম্মুকে বললাম, আম্মু তুমি আরেকটু চেষ্টা করো, দেখো কোনোভাবে কিছু হয় নাকি। তো এরকম হলো না, না হওয়ার পর তো 5:30টার দিকে আমার বাবা মারা গেল। তো পরে আলটিমেটলি লাশটাও তারা যখন ইয়ে করলো, 10:30 বাজে, তারা লাশ ঢাকেও নাই। এমনকি আমার বাবা বসে মারা গিয়েছে, সেভাবেই বসা অবস্থাতেই ছিল। তো তারা ভাবতেছিল আমরা হয়তো মিডিয়ার হেল্প নিচ্ছি, এই ক্ষেত্রে তারা আম্মুকে আইসিইউ থেকে বের করে দেয়। এবং এরপরই তারা মানে লাশ হস্তান্তরের ব্যাপারগুলা অনেক প্রক্রিয়া, অনেক কিছু করেছে, মার্কাজুলের হাতে দিবে, এগুলো সেগুলো করে তারা অনেক টাইম লাগায়। আলটিমেটলি আমার বাবা ভোর 5:30টায় মারা যায়, আর আমরা লাশটা বুঝে পাই 6:45টার দিকে, সন্ধ্যা 6:45টার দিকে। লাশ গোসল করা সবকিছু সহ 6:45টায় আমরা লাশ পাই। এই এই তো গোসল করানো এগুলো কারা করলো? হসপিটাল? মার্কাজুল, মার্কাজুল করলো? না হসপিটাল না, মার্কাজুলরা করে। এটা কি আপনারা উদ্যোগ নিয়ে করালেন? না, আমরা উদ্যোগ না, ওরা কি মার্কাজুলের হাতে কোভিড পজিটিভ রিপোর্টটা দেখালে ওরাই ওদের দায়িত্বে নিয়ে নেয়। ওকে ওকে তো ওকে ওকে। ওই মার্কাজুলের দায়িত্বেই ওরা কি ওই জিনিসটা নিয়েছে। তো 3:30টার দিকে মার্কাজুল টিম আসে, আর হসপিটাল থেকে নাকি প্রসেসিং থাকে, লাশ প্যাকেট করা, এই জিনিসগুলো করা হয়নি। ওকে, ইনফ্যাক্ট ডেথ সার্টিফিকেটও পায় 3:30 পৌনে 4টার দিকে। আপনারা বাবাকে দাফন করলেন কোথায়? দাফন আমরা করেছি সিরাজগঞ্জ, আমাদের district-এ। মানে হ্যাঁ। সেখানে কোনো সমস্যা হয়নি? সেটা একটু সমস্যা করেছে আমার, যদিও সব প্রশাসন থেকে পারমিশন নেওয়া ছিল, সবকিছু ছিল, বাট এলাকাবাসীরা অনেক মানে ভুল পোর্টালে বিভিন্ন রকম নিউজ করে যে রাতের আধারে দাফন দেওয়া করা হয়েছে, পরিবারের কেউ ছিল না। যদিও আমরা সবাই গিয়েছিলাম, আলাদা 2টা অ্যাম্বুলেন্স ছিল, গিয়েছিলাম। তো তারা বলছে যে লাশ তুলে তারা যমুনা নদীতে ফেলে দিবে, এরকম জিনিসগুলো তারা আর কি বলছিল। এবং আমাদের বাসায় যখন আমরা ঢাকার বাসায় আসি, তো এখানে আমাদের বিল্ডিং এর ভাড়াটিয়ারা উঠতে দিবে না, তারপর তারা অনেক ঝামেলা করছিল এবং বাড়িওয়ালাও গেট লাগাই দিচ্ছে, আমাদেরকে ঢুকতে দিবে না। তো আলটিমেটলি পুলিশের হেল্প নেই, পুলিশের হেল্প নেওয়ার পরে তারা আর কি আমাদের বাসায় উঠায় দেয়। ওকে, তো এভাবে আমরা আসছি। স্নিগ্ধা, আরো বিস্তারিত শুনতে পারলে আপনার কাছ থেকে মানে হয়তো আমরাই উপকৃত হতাম, কিন্তু সময় যেহেতু আমার হাতে নেই, এবং আমার মনে হয় যে আপনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচেটা তুলে ধরেছেন। আমি একটু জাস্ট এক লাইনে আপনি আমাদেরকে বলবেন আপনার মা কেমন আছেন এখন? আম্মু সুস্থ, আল্লাহর রহমতে, কারো মানে কোনো symptom ওনার কি পরীক্ষা করেছেন যে উনি যেহেতু না ছিলেন? না না, আইইডিসিআর থেকে কল করা হয়েছিল। ও তারাও আমার বাবা যে মারা গিয়েছে সেই রেকর্ডটা পর্যন্ত তাদের কাছে নাই। তারা গত 2 দিন আগে ফোন দিয়েছে, ফোন দিয়ে তারা আম্মুকে বলতেছে যে ওনার বেড নাম্বার কত, আমরা ওনার স্যাম্পল কালেকশনের জন্য আসতেছি। তখন আম্মু বলল আমার পেশেন্ট তো মারা গেছে আরো 5-6 দিন আগে। ওকে, তো এরকম আর কি। বাট আপনার মায়েরা টেস্টের দরকার হয়নি বা করানোর উদ্যোগ নেননি না না আপনারা? না, ওরা কেউ করে নাই। আমরা আইসিডি আর আইডিসিআর কে কল করলাম, তো তারা কোনো কিছুই বলে নাই, বলতেছে আসবে আসবে। তো Okay. এখন পর্যন্ত কেউ আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমাদের সঙ্গে থাকুন, হয়তো প্রফেসর জুনায়েদ শফিকের কথা বলবেন। ডক্টর জুনায়েদ শফিক, আমি আসলে আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু আজকে বোধহয় খুব বেশি সেই সুযোগটা হবে না, আরেকদিন আমরা কথা বলবো। বাট আপনি যদি স্নিগ্ধার সঙ্গে কথা বলতে চান, কিন্তু আমার প্রশ্ন যে স্নিগ্ধার এই আলোচনার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসলো যে বাংলাদেশের আসলে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা হসপিটাল বলি, ক্লিনিক বলি, ডক্টর বলি, কেউই আসলে এই কাজের জন্য কতটা যোগ্য, কতটা করতে পারেন বা সক্ষম, কতটা মানবিক, সেটি কিন্তু ফুটে উঠেছে। আইডিসিআর এর তথ্য নিয়ে পারসেপশন আপনি বলছিলেন, এবং স্নিগ্ধার কথা এটা প্রমাণিত যে তার বাবা মারা গেছেন যেদিন, আইডিসিআর তার 5 দিন পরে তার খবর নিচ্ছে। সো মানে তাদের কাছে ওই তথ্যটা নেই, অথচ তারা প্রতিদিনই আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কতজন শনাক্ত, কতজন মারা যাচ্ছে। সো আমি আপনাকে ফ্লোর দিচ্ছি, এবং আপনি কথা বলতে চাইলে ওর সঙ্গে কথা বলতে পারেন, এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি তো একজন চিকিৎসক, একটি হসপিটাল পরিচালনা করছেন, আরো নানা ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত। প্লিজ। আমি সিগদার জাস্ট বললাম, আমার তো আর সিগদার তো আমার ছোট মেয়ের থেকেও ছোট অনেক বয়সে। আমার শুধু একটাই যে ওর আব্বা জানে বেহেশত নসিব হোক। আর তার যে প্রবলেমটা হয়েছে এবং সেই যে মিস ম্যানেজমেন্টের একটা অংশ হিসেবে ঘুরছে, এখানে শুধু একলা ডাক্তার না, ডাক্তার, চিকিৎসা ব্যবস্থা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, মানুষের ভীতি। এক ডজন হসপিটাল তাকে নিল না, এবং সবগুলো স্নিগ্ধা যতগুলো হসপিটালের নাম উচ্চারণ করেছে, আমার ধারণা, আমি তো সবগুলো হসপিটালকে বাই নেম চিনি, এবং সবাই চিনেন আপনার। জিনিসটা বুঝে নেন, আমাদের কিন্তু যখন প্রথম 8 তারিখ, মার্চের 8 তারিখ যখন আমাদের প্রথম করোনার রোগী ডিটেক্টেড হয়, সেদিন আমাদের ডিজি হেলথ সবাইকে ডেকে নিয়ে বলে দিচ্ছে
যে আপনারা একটা আইসোলেশন ওয়ার্ড করে রাখবেন করোনার জন্য, কিন্তু কোনো করোনা রোগী নেবেন না। করোনা রোগীরা আপনারা কুর্মিটোলাতে অথবা কুয়েত মন্ডিতে পাঠিয়ে দিবেন। সুতরাং চাইলেও যতগুলি হসপিটাল ওর নাম বলছে কেউ নিতে পারবে না, এটা ডিজি হেলথের নিষেধ আছে। একটা জায়গায় ওনারা করতে চেয়েছেন, আর প্রবলেমটা হচ্ছে এই যে কমিউনিকেশনটা, এটা ঠিক মতন কোথাও নিশ্চয়ই ছড়ায় নাই। আমরা কিন্তু ডাক্তাররা নিজেদের মধ্যে যে আমাদের গ্রুপ আছে, আমি K36 এর ঢাকা মেডিকেলের K36 গ্রুপ 1984-85 এর ব্যাচ আমরা পাস করেছি। তো আমাদের নিজেদের মধ্যে কিন্তু বিদেশ থেকেও আলোচনা হচ্ছে, দেশ থেকেও আলোচনা হচ্ছে, বিভিন্নখানে আমরা খবর নিচ্ছি। মুশকিলটা হচ্ছে, প্রথম পয়েন্ট আমি যেটা বলতে চাই যে গভর্নমেন্ট যেহেতু এটা সময় পেয়েছিল, যখন চায়নাতে এটা ডিসেম্বরে ধরা হয়, তখন ফেব্রুয়ারির মধ্যে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত ছিল। আমরা যে টেস্টটা করি, আইডিসি এর যে টেস্টটা করি, এটা কিন্তু হাইলি একটু সেনসিটিভ টেস্ট, এটা সব জায়গায় হয় না এবং ঢাকা শহরে সব জায়গায় নাই। উচিতটা ছিল গভর্নমেন্টের, আমার দৃষ্টিতে, আমি যেহেতু হসপিটাল ম্যানেজ করি, ওই টাইপের কিট এবং টেস্টিং ফ্যাসিলিটিস তার সেই হসপিটালেই দেওয়া উচিত ছিল। কুর্মিটোলা হসপিটাল অথবা কুয়েত মন্ডিতে বসানো উচিত ছিল, যেহেতু সে 1 মাস সময় পেয়েছে। তাহলে তার আব্বাকে এত জায়গা ঘুরতে হতো না এবং ট্রিটমেন্টটাও কিন্তু ভালো মতন হতো জিনিসটা। যেমন আপনাকে আমি সোজাভাবে বলি, আমার কাছে যদি কোনো ব্যথা রুগী আসে, ইনিশিয়ে প্রচন্ড ব্যথা নিয়ে আসলে আমাকে একটা এক্সরে করতে দেন কোমরের ব্যথা নিয়ে। এখন আমি যদি এক্সরে করার জন্য ওকে আমি ঢাকা মেডিকেল পাঠাই অথবা ধরেন কুর্মিটোলা পাঠাই, আমার হাসপাতাল হলো ধানমন্ডিতে, তাহলে তো এক্সরে পেতে আমার সময় লেগে যাবে, আমার ট্রিটমেন্ট ঠিক মতন হবে না। যার জন্য সিকদার আব্বাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। ঘুরার কারণটা হচ্ছে কেন, কোনো হসপিটাল কিন্তু অ্যালাউড না টু টেক কোভিড পেশেন্ট, কেউ নিতে পারবে না কিন্তু করোনা পেশেন্ট, এক্সেপ্ট কুর্মিটোলা, মুগদা, কুয়েত মন্ত্রী আর মনে হয় ঢাকা মহানগর হসপিটাল। বাট সে তো কোভিড পেশেন্ট না। না, কোভিড পরে ধরা পড়েছে, কিন্তু সবাই সন্দেহ করেছে। আমি কিন্তু আপনাকে বলছি, মানুষ কিন্তু ভীতিকর অবস্থায় আছে। আপনি ভালো করে জানেন যে কিছু কিছু ডাক্তারদের বাসায় ঢুকতে দেওয়া হয় নাই। সিকদার পাশে আপনি ঘটনাটা দেখলেন যে ওকে বাড়িওয়ালা ঢুকতে দেয় নাই, বাড়ির অন্যরাও ঢুকতে দেয় নাই, সবাই ভয় পেয়েছে। করোনা রোগটা আসলেই যে সবার হবে এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। আমি একটু বেসিক জিনিসটা বলি, এখানে কিন্তু ডাক্তারদের শুধু একটা দোষ দিলে হবে না, এখানে ম্যানেজমেন্টের দোষ আছে। আমি কুর্মিটোলা হসপিটালের আমাদের একজন ডাক্তার আছে যে আমার হাসপাতালে বসে, তার কাছ থেকে আমি পিকচারটা নিয়েছি। আমি আপনাকে পিকচারটা কুর্মিটোলা হসপিটালের যে পিকচারটা একটু শুধু বলি, আপনি আসলে ও থাকলে সবচেয়ে ভালো হতো। কুর্মিটোলা হসপিটালে আপনি দেখেন 26শে মার্চ থেকে ওটা রেডি আছে, তাকে বলে দেওয়া হয়েছে নেওয়ার জন্য। 25শে মার্চ যখন লকডাউন নিচ্ছে, ডিউটি ওদের ডাক্তারদের হলো 200 ডাক্তার, তারা 3 শিফটে ডিউটি করে। এর মধ্যে ধরেন 20 জন বাদ দিতে পারেন, মাইক্রোবায়োলজিস্ট, রেডিওলজিস্ট, বিভিন্ন জন আছে, তাতে ধরেন 60 জনের মতন পড়ে। তাদের 10 দিন ডিউটি করতে দেয় এবং দেখেন 10 দিন ডিউটি করবে, 14 দিন কোয়ারেন্টাইন থাকবে আর 6 দিন ফ্যামিলি টাইম পাবে। সে কিন্তু ডাক্তার কিন্তু কত স্যাক্রিফাইস করছে আপনি দেখেন। 10 দিন ডিউটি করছে সে, 14 দিন কিন্তু সে আইসোলেট থাকছে ফ্যামিলি থেকে, মাত্র 6 দিন পাচ্ছে, আবার ডিউটিতে আসছে। এবং এই 8 ঘন্টার ডিউটি যে আমাদের স্লট, তাতে মাত্র 22 জন ডাক্তার আছে। 22 জন ডাক্তার দিয়ে 300 পেশেন্ট ম্যানেজ করা ভেরি কমপ্লিকেটেড, ভেরি ডিফিকাল্ট। প্রফেসর জুনায়েদ শফিক, আমি আগেই বলেছিলাম যে আমাকে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে, আজকে আর সময় হবে না, কিন্তু সিনেকদাকে আমি থামিয়ে দিইনি। আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম যে কোথায় তাকে থামানো যাবে। আমার মনে হয় আরো কিছু সময় দিলে আরো বিস্তারিত তার কাছ থেকে শোনা যেত। সো আপনি জাস্ট 1-1.5 মিনিট একটু শেষ করবেন, আমি আরেকদিন আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো, আমার হাতে সময় নেই। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে ডাক্তারদের দোষ দিয়ে না, পুরো সিস্টেমটা ম্যানেজমেন্টে। কুর্মিটোলা হসপিটাল অথবা কুয়েত মন্ত্রী হসপিটালে আপনি ডাক্তারকে ভালো ড্রেস দিবেন না, পিপিএ দিবেন না, N95 দেবেন না। আপনাকে আমি শুধু এইটাই আজকে বলি, আমি ওই ডাক্তারের সাথে আজকে কথা বলে জানলাম কুর্মিটোলা হসপিটালে মানসম্মত N95 মাস্ক দিয়েছে, পদ্মা কনস্ট্রাকশন গিফট করেছে, পদ্মা কনস্ট্রাকশন ডোনেট করেছে 5000। এবং আর সামনের 2 দিনের মধ্যে যদি N95 না আসে, তাহলে ওদের সাধারণ মাস্ক নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আপনি আমাকে যুদ্ধে নামাবেন কিন্তু আমাকে কোনো অস্ত্র দিবেন না, এটা তো হতে পারে না। পিপিএ দিবেন না, মাস্ক দিবেন না, এটা হতে পারে না। আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো যে বিভিন্ন জায়গায় বিভিন্নখানে কিন্তু অনেকের কাছে পিপিএ N95 মাস্ক আছে, অনেকে কিন্তু কাজে লাগছে না, এটা গোয়েন স্টক করে রেখেছে। এই পিপিএ এবং মাস্ক গুলো নিয়ে এসে ডাক্তারদের দেন, স্পেসিফিক ডাক্তারদের দেন, কুর্মিটোলা হসপিটাল বলেন, কুয়েত মন্ত্রী হসপিটাল বলেন, এবং এখানে আপনি অক্সিজেনের ব্যবস্থা করেন। আমি আপনাকে একদম সিম্পল ভাবে বলে দিই যে 100টা যদি করোনা রোগী হয়, 80 জন কিন্তু এমনি ভালো হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতন। অ্যান্টিবায়োটিক খাবে, গড়গড়া করবে, একটু ওষুধ খাবে, খাবে, বাসায় থাকবে, ছেড়ে যাবে। যে 18 জন ভুগবে তার মধ্যে 2 জন খারাপ অবস্থা হবে, এদের আইসিইউ যেতে হবে। এই 2 জন আইসিইউ থেকে সহজে ফেরত আসতে হবে পারবে না।
তাহলে যে বাকি 18 জন থাকবে এদেরকে আমাকে বাঁচাতে হবে। 18 জনের জন্য তো আপনাকে ম্যানেজমেন্ট সিস্টেম রেডি করতে হবে। ডাক্তার অক্সিজেন করতে আনবে, জি। ওয়ার্ড বয় অক্সিজেন সিলিন্ডার টেনে নিয়ে আসে বাংলাদেশে। সুতরাং আপনি যদি পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা না করেন ঠিক মতন, তাহলে কিন্তু এখনো চলবে। এবং আমি আপনাকে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা কিন্তু এখন প্রায় 1 মাস পার হয়ে গেছি, 26শে মার্চ থেকে এখনো কিন্তু আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক হয় না। এবং চিন্তার আব্বার মতন আমাদেরও একজন ডাক্তার এইভাবে ভুগে ভুগে, ও একলা না, ডাক্তার হয়েও কিছু হাসপাতালেও চিকিৎসা পায়। আমি সবাইকে বলবো এই ভিজিট থেকে দূরে চলে যান, মানুষকে এইভাবে নমশূদ্র বানিয়ে ফেলেন না প্লিজ, জি। নমশূদ্র বানাবেন না। ডাক্তারকে পাশে দেন, ডাক্তারকে সাপোর্ট দেন। আমরা সামনে যুদ্ধে আসতে রাজি, আমরা পিছিয়ে যাব না। ডেঙ্গুর সময় পিছিয়ে যাই নাই, এখনো পিছিয়ে যাব না। ধন্যবাদ। কিন্তু আমাকে অস্ত্রগুলি দেওয়ার ব্যবস্থা করেন, এটি আপনার মাধ্যমে রিকোয়েস্ট সরকারের কাছে। ধন্যবাদ প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক এবং স্নিগ্ধা ফারহানা সুরভি। স্নিগ্ধা, আপনারা ভালো থাকবেন, এর বেশি কিছু আর বলার নেই। এবং আপনাদের এই কষ্টকর অভিজ্ঞতা থেকে যদি আমরা কিছু শিক্ষা গ্রহণ করি, তাতে যদি দেশের মানুষের যারা বেঁচে আছে তাদের কোনো উপকার হয়। ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া, আপনার বাবার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 নিয়ে। স্নিগ্ধা ফারহানা সুরভি তার বাবার মারা গেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে, এবং পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন সেটি তুলে ধরলেন প্রফেসর জুনায়েদ শফিকও সেখানে সমব্যথী। তিনি বলছেন চিকিৎসকদের এখানে যতটা দায়, তার চেয়ে বড় কথা হচ্ছে যে চিকিৎসার ঢাল তলোয়ার ছাড়া আসলে এই যুদ্ধে সামনের সারিতে আছেন। মূল কথা আসলে আমরা কোথায় আঘাত করব সেটা, বা কোথায় কথা বলবো সেটিও বলে না। ওই যে একটা কথা আছে যেরকম সর্বাঙ্গে ঘা, ওষুধ কোথায় দেব। আমাদের পুরো সমাজ, রাষ্ট্রটাই আসলে দূষিত হয়ে গেছে। এখানে কোন জায়গায় আমরা ঠিক করব, কোন জায়গা ওষুধ লাগাতে হবে, কোন জায়গাটা ফিক্স করতে হবে, এটা এখন কেউই আমরা নিশ্চিত করে বলতে পারি না। এবং প্রফেসর জুনায়েদ শফিকের কথার মধ্যে এই ইঙ্গিতটাও আছে যে এই সময়ে প্রোটেকশনের জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার, সেগুলো কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে স্টক করা হচ্ছে। অর্থাৎ মানুষের জীবন নিয়েও আমরা কতটা খেলা খেলতে পারি তারও একটি প্রমাণ। এবং এখানটাতে শাসনের প্রশ্ন, সুশাসনের প্রশ্ন আসে। সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দুরবস্থার মধ্যে দিয়ে থাকতে হবে এবং এই মৃত্যুর আশঙ্কার সঙ্গেই আমাদের বসবাস করতে হবে। তারপরও সকলের আমাদের প্রত্যাশা যে আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘরে থাকবেন, যতটা সম্ভব ভালো থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের শুভকামনা।